ফার্স্ট সেমিস্টার তো অলরেডি আমরা শেষ করে ফেললাম, এবার পালা সেকেন্ড সেমিস্টারের। হ্যাঁ, তোমরা যারা একাদশ শ্রেণীর ভাই বোন রয়েছো, অলরেডি তোমরা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিছুদিন আগে শেষ করলে। পরীক্ষা তোমাদের প্রত্যেকটা বিষয়ের খুব ভালো হয়েছে এ কথা আমি বলছি না, তোমরা প্রত্যেকে জানিয়েছো। ভিডিওর কমেন্ট বক্স থেকে শুরু করে আমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো যেগুলো রয়েছে, সমস্ত জায়গাতে তোমরা জানিয়েছো যে স্যার আমাদের ফার্স্ট সেমিস্টারের এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা খুব ভালো হয়েছে। আমরা ভূগোলে 35-এ 35 এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেখানে 40-এ 40 কিন্তু পাবো। কি তাই তো? তোমরা নিশ্চয়ই জানিয়েছো। তো আমি তোমাদের প্রত্যেকের কিন্তু কমেন্টস চেক করেছি, সমস্ত জায়গায় তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছো, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এখানেই থেমে থেকে আমাদের চলবে না, আমাদেরকে কিন্তু শুরু করতে হবে আবার নতুন ভাবে। হ্যাঁ, আবার নতুন ভাবে আমরা শুরু করব আমাদের সেকেন্ড সেমিস্টার। তো সেকেন্ড সেমিস্টার শুরু করার আগে তোমাদের প্রত্যেককে বলে রাখি, তোমরা যারা রয়েছো, যারা এখনো ভাবছো যে ফার্স্ট সেমিস্টারে তো এডুকেশন সেন্টারে আমরা যোগ হতে পারিনি বা যুক্ত হতে পারিনি, আমরা সেকেন্ড সেমিস্টার থেকে যুক্ত হব, তাদেরকে বলবো আর দেরি নয়, ভাবার কোনো জায়গায় নেই। কারণ সেকেন্ড সেমিস্টারে হাতে কিন্তু বেশি সময় পাবে না। ফার্স্ট সেমিস্টারেও পাওনি, সেকেন্ড সেমিস্টারেও কিন্তু খুব বেশি সময় পাবে না। কেন বলছি? কারণ দেখো, এই কয়েকদিন পর আমাদের বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো শুরু হচ্ছে। এই কদিন কিন্তু পড়াশোনা হবে না একদম। কিন্তু অনেকেই আসো যারা মনে করবে যে থাক দুর্গাপূজাটা একটু আনন্দ করে নি, একটু ঘুরে নি, তারপরে একদম কালী পুজোর পর থেকে পড়াশোনা শুরু করব। এই করেই কিন্তু সেকেন্ড সেমিস্টারের একটা মাস তোমাদের নষ্ট হয়ে যাবে। সেই কারণে বলছি, অনেকের থেকে যদি তুমি এগিয়ে থাকতে চাও তাহলে আজকেই যুক্ত হও। এই ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া রয়েছে। যারা সেকেন্ড সেমিস্টারে আমাদের সাথে যুক্ত হতে চাইছো তারা আর দেরি না করে, এত ভাবনা এত চিন্তা কিসের? তোমরা অনেকেই ভিডিও কমেন্ট বক্সে অলরেডি ফার্স্ট সেমিস্টার পড়তে পড়তেই কমেন্টস করেছিলে যে স্যার সেকেন্ড সেমিস্টারে ক্লাস কবে শুরু হবে। ক্লাস কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেল। এবং আজকে কি ক্লাস হবে প্রত্যেকেই জানো যে প্রথম ক্লাস কি হতে পারে। প্রথম ক্লাস সিলেবাস সম্পর্কে আলোচনা, এবং এই যে নম্বর বিভাজন রয়েছে, অর্থাৎ আমাদের সেকেন্ড সেমিস্টারে ভূগোল বিষয়ের সিলেবাস এবং নম্বর বিভাজন সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করে দেব। এই একটা মাত্র ভিডিও দেখার পর তোমার মনে আর কোনো সংশয়, কোনো ডাউট থাকবে না যে কিভাবে আমি নিজেকে প্রস্তুত করব সেকেন্ড সেমিস্টারের জন্য, সিলেবাসে কি কি রয়েছে, কোশ্চেন প্যাটার্ন কি রকম রয়েছে। কারণ ফার্স্ট সেমিস্টার এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা দিয়ে এসেছো, সেকেন্ড সেমিস্টারে কিন্তু বড় প্রশ্ন রয়েছে। তাহলে কোন ইউনিট থেকে বা কোন চ্যাপ্টারগুলো থেকে বা কোন পার্ট থেকে কিরকম ভাবে প্রশ্ন আসবে, কোন কোন টপিকগুলো রয়েছে, সমস্তটাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আরো একবার বলে দিচ্ছি, যারা মনে করছো আমাদের সাথে যুক্ত হবে তারা আর চিন্তা ভাবনা না করে ভিডিওর স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন কল বা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো যে আমাদের সাথে কিভাবে তোমরা যুক্ত হবে। এবং যুক্ত হলে কি কি পাবে সেটাও একটু বলে দিই। সপ্তাহে 2টো করে ভিডিও ক্লাস, ডাউট ক্লিয়ারিং ক্লাস, মক টেস্ট দেওয়ার সুযোগ, এবং প্রত্যেক দিন কিন্তু পড়া নেওয়া অবশ্যই হবে। প্রত্যেকটা বিষয়ের স্যার ম্যাডাম যারা রয়েছেন তারা কিন্তু তোমাদের পড়া নেবেন। মানে ফার্স্ট সেমিস্টারে তো পড়া নিয়েছে, মক টেস্ট নিয়েছেন, সেকেন্ড সেমিস্টারেও কিন্তু একই রকম ভাবে সেই জিনিসগুলো ফলো অবশ্যই করা হবে। তো চলো আর দেরি করব না, সেকেন্ড সেমিস্টারে আমরা দেখে নেব আমাদের ভূগোল বিষয়ে কি কি রয়েছে। প্রথমত ভূগোলের ক্ষেত্রে আমরা ফার্স্ট সেমিস্টারের মতো সেকেন্ড সেমিস্টারেও দেখতে পাবো 3টে পার্ট রয়েছে, পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি। তাহলে পার্ট এ যেখানে আমরা ফার্স্ট সেমিস্টারে প্রাকৃতিক ভূগোল পড়েছিলাম সেই প্রাকৃতিক ভূগোলই রয়েছে। পার্ট বিতে আমরা পড়েছিলাম মানবীয় ভূগোল এবং তার সাথে অর্থনৈতিক কিছুটা ছিল। তাহলে সেক্ষেত্রে আমরা মানবীয় ভূগোল আবার পড়বো, যেখানে অর্থনৈতিকের আরো অনেক ডিটেলস আমরা জানবো। এবং সবশেষে ছিল তোমাদের ভারতের ভূগোল, যেখানে তোমরা ভারতের ভূপ্রকৃতি, ভারতের নদ নদী, দেশ হিসাবে ভারত সমস্তটা পড়েছো। এইবার আরো অন্যান্য বিষয়গুলো সম্পর্কে জানবে। তাহলে পার্ট এ, পার্ট বি, পার্ট সি 3টে থেকেই কিন্তু প্রশ্ন আসবে, এবং কোনো রকম কোনো শর্ট কোশ্চেন না। কিরকম নম্বর বিভাজন বা কোশ্চেন প্যাটার্ন কিরকম হবে আমি তোমাদের এই একটা ভিডিও থেকেই সমস্তটা বলে দেবো। তার আগে দেখে নাও প্রাকৃতিক ভূগোলে আমাদের কটা ইউনিট রয়েছে। দেখো, ইউনিট 1, 2, 3, 4। তাহলে কটা? 4টে ইউনিট রয়েছে, যেখানে প্রথম ইউনিটের নাম কি?
সমস্থিতি, বা অনেক বইতে লেখা রয়েছে সমস্থিতির ধারণা। তাহলে সমস্থিতি বিষয়টা কি আমরা তো ক্লাসে ডিটেলস জানবো বা পড়বো, বা এই সমস্থিতির ধারণার মধ্যে আমাদের ঠিক কি পড়তে হবে একটু আমি শুধু বলে রাখি। এই সমস্থিতি কি বা কাকে বলে এটা আমরা জানবো। এটা কিন্তু আমাদের পুরনো সিলেবাসে ক্লাস 11-এ ছিল, ঠিক আছে, তোমাদের সেকেন্ড সেমিস্টারে পড়তে হচ্ছে। তাহলে সমস্থিতির কি ধারণা রয়েছে বা সংজ্ঞা রয়েছে, বা এই সমস্থিতির ভিত্তি কি, মূল ভিত্তি কি, এবং সমস্থিতি সম্পর্কে আমরা দুজনের তত্ত্ব পড়বো, ঠিক আছে। সমস্থিতি সম্পর্কে আমরা দুজনের তত্ত্ব পড়বো, একজন হচ্ছেন এইডি এবং একজন হচ্ছে প্র্যাট। আমি লিখে দিচ্ছি কারণ এখান থেকে তোমাদের একটা বড় প্রশ্ন আসবে। এইডির তত্ত্ব, আরেকটা হচ্ছে প্র্যাটের তত্ত্ব, ঠিক আছে। তাহলে এই দুজনের মধ্যে যে কোনো একজনের তত্ত্ব, মানে এইডি সমস্থিতি সম্পর্কে কিভাবে তিনি ব্যাখ্যা করেছেন, বা বিজ্ঞানী প্র্যাট সমস্থিতি সম্পর্কে কি বলেছেন বা কিভাবে ব্যাখ্যা করেছেন, এই বিষয়গুলো আমরা এই সমস্থিতি ইউনিট বা চ্যাপ্টারের মধ্যে কিন্তু জানবো, ঠিক আছে। এবং শুধু তাই নয়, এইডির এবং প্র্যাটের দেওয়া যে তত্ত্ব, সেই তত্ত্বের সমালোচনা, কারণ এমন নয় যে তিনি যেরকম ভাবে সমস্থিতির ব্যাখ্যা বা বিশ্লেষণ করেছেন সেটাই শুধুমাত্র ঠিক, সেটা তো নাও হতে পারে। তো সেই তত্ত্বটা কিভাবে সমালোচিত হয়েছে বিজ্ঞানী মহলে, সেটাও আমরা জানবো এই সমস্থিতি চ্যাপ্টার থেকে। তাহলে খুবই ছোট একটা চ্যাপ্টার, ঠিক আছে, খুবই ছোট, জাস্ট সমস্থিতির ধারণা জানলাম, সমস্থিতির মূল ভিত্তি কি সেটা জানলাম, এবং এইডি এবং প্র্যাটের যে তত্ত্ব রয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে। আমি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে পরে আসছি, আগে কোন ইউনিট থেকে কি কি পড়তে হবে না হবে আগে সেই কনসেপ্টটা আমি বলে দিচ্ছি। তাহলে এইটুকুই আমাদের রয়েছে ইউনিট 1। দেখো সেকেন্ড ইউনিট কি বলছে, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। অলরেডি তোমরা কিন্তু পড়েছো, ফার্স্ট সেমিস্টারে তোমরা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া পড়েছিলে, তোমাদের থার্ড ইউনিটে ছিল, এটা মনে পড়ছে নিশ্চয়ই। থার্ড ইউনিটে যেখানে অন্তর্জাত শক্তি, বহির্জাত শক্তি বা ভূমিকম্প, অগ্নুৎপাত পড়েছো তো নিশ্চয়ই, মনে পড়ছে। তাহলে আমরা এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াতে এখান থেকে কি পড়বো, ঠিক আছে। এখান থেকে আমরা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কিছু বহির্জাত শক্তি সম্পর্কে এখানে জানবো। আমরা ফার্স্ট সেমিস্টারে অন্তর্জাত শক্তি জেনেছি বা অন্তর্জাত প্রক্রিয়া, এখানে আমরা অন্তর্জাত সাথে সাথে কিছু বহির্জাত প্রক্রিয়া জানবো। যেমন এটাও ক্লাস 11-এ পুরনো যে সিস্টেম ছিল আমাদের, ঠিক আছে, সেখানে বা সিলেবাসে আমাদের ছিল। যেমন এখান থেকে আমরা জানবো হচ্ছে ভাঁজ, ভাঁজ কি বা ভাঁজ এর ধারণা, বা চ্যুতি, ফল্ট, মানে একটাকে আমরা বলি ফোল্ড, ফোল্ড হচ্ছে ভাঁজ এবং চ্যুতি হচ্ছে ফল্ট। তাহলে ভাঁজের ধারণা, চ্যুতির ধারণা, ভাঁজ কয় প্রকার বা কি কি, এবং চ্যুতিকে আমরা কত রকম ভাবে ভাগ করতে পারি, এই বিষয়গুলো আমরা জানবো হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে যে বহির্জাত শক্তি বিষয়টা রয়েছে বা প্রক্রিয়াটা রয়েছে, সেই অংশে আমরা ভাঁজ চ্যুতি সম্পর্কে জানবো, ঠিক আছে। বা বহির্জাত প্রক্রিয়া যে রয়েছে, এই বহির্জাত প্রক্রিয়াটা কি, এর সংজ্ঞা, এর প্রকারভেদ বা এর বৈশিষ্ট্য সবটাই কিন্তু আমরা জানবো এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ইউনিট 2 এর মধ্যে দিয়ে, ঠিক আছে। এবং শুধু তাই নয়, এখানে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে মৃত্তিকা সম্পর্কে। মৃত্তিকা আমরা যেটাকে মাটি বলি এবং ইংরেজিতে আমরা সয়েল বলে থাকি, তাহলে মৃত্তিকা সম্পর্কে জানবো। যদিও মৃত্তিকা এটা আবার এখন বর্তমানে যে ক্লাস 12-এর সিলেবাস, সেই সিলেবাসে কিন্তু মৃত্তিকা রয়েছে, তাহলে সেখানকার কিছু অংশ আমরা ক্লাস 11-এ জানবো। তার মানে মৃত্তিকার সংজ্ঞা, মৃত্তিকার বৈশিষ্ট্য, মৃত্তিকার উপাদান, বা মৃত্তিকা যে সৃষ্টি হচ্ছে বা তৈরি হচ্ছে তার কি কি প্রক্রিয়া রয়েছে, মৃত্তিকার প্রকারভেদ, মৃত্তিকার কি ধর্ম রয়েছে, ঠিক আছে। মানে মৃত্তিকার ধর্ম বলতে মৃত্তিকার কোন কোন রাসায়নিক ধর্ম রয়েছে বা ভৌত ধর্ম রয়েছে, এই অংশগুলো আমরা এই ইউনিট 2-এ কিন্তু প্রত্যেকটা জানবো, ঠিক আছে। এবং সবশেষে আমরা জানবো মৃত্তিকা ক্ষয় সম্পর্কে। আমরা বলি না সয়েল ইরোশন, কথাটা বলি তো, তাহলে মৃত্তিকা কিভাবে ক্ষয় হচ্ছে বা মৃত্তিকাকে আমরা কি করে সংরক্ষণ করতে পারি, সয়েল কনজারভেশন আমরা কি করে করতে পারি, সেই বিষয়গুলো আমরা জানবো। তাহলে কি কি জানলাম আরেকবার বলি, আমরা ভাঁজ চ্যুতি সম্পর্কে জানবো, বহির্জাত প্রক্রিয়া তার সংজ্ঞা বা ধারণা বা বৈশিষ্ট্য বা প্রকারভেদ জানবো, তার সাথে সাথে মৃত্তিকার সংজ্ঞা, বৈশিষ্ট্য বা মৃত্তিকার যে শ্রেণীবিভাগ রয়েছে এবং মৃত্তিকার যে ভৌত এবং রাসায়নিক ধর্ম রয়েছে,
এবং সব শেষে কি বললাম, মৃত্তিকা ক্ষয় এবং মৃত্তিকা সংরক্ষণ সম্পর্কে আমরা জানবো হচ্ছে এই ইউনিট 2 তে। তাহলে বোঝা গেল ইউনিট 2 থেকে আমরা কি কি পড়বো। ঠিক আছে, এবার আবার তোমাদের একটা পরিচিত চ্যাপ্টার ক্লাস 11এই পড়েছো, ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারে আবহাওয়া জলবায়ু, নিশ্চয়ই মনে আছে। আবহাওয়া জলবায়ু থেকে কি কি পড়েছো? বায়ুমণ্ডলের স্তর বিন্যাস ছিল, ওজোন স্তর ছিল, ওজোন স্তর ক্ষয় ছিল, ছিল তো এগুলো। এইবার আমরা সেকেন্ড সেমিস্টারে আবহাওয়া জলবায়ু থেকে ঠিক কি কি পড়বো একটু জেনে নাও। ঠিক আছে, ক্লাস 10-এ কয়েকটা বিষয় ছিল বা টপিক ছিল, সেই জিনিসগুলো আবার তোমাদেরকে ক্লাস 11-এ সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে। যেমন হয়তো শুনেছো অ্যালবেডো, নিশ্চয়ই শুনেছো, ক্লাস 10-এ পড়েছো অ্যালবেডো। ইনসোলেশন শুনেছো, এটাও। সৌর বিকিরণ শুনেছো তো এগুলো। প্রত্যেকটাই আমরা আবার ইউনিট 3-তে পড়বো আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে। এবং বৈপরীত্য উত্তাপ এই বিষয়টা কি, এটাও আমরা পড়বো। যদিও ফার্স্ট সেমিস্টারে একটু সামান্য ছিল, শর্ট কোশ্চেনে এমসিকিউ টাইপের ছিল বৈপরীত্য উত্তাপ, ডায়াগ্রাম দিয়ে তোমাদের প্রশ্ন আসতো। তো আমরা এবার একটু ডিটেলস জানবো বৈপরীত্য উত্তাপ বিষয়টা কি। এবং তার সাথে সাথে জেট বায়ু নতুন যেটা রয়েছে, জেট বায়ু, এই জেট বায়ু কি বা জেট বায়ু প্রবাহ বলতে আমরা ঠিক কি বুঝি, ঠিক আছে, বা জেট বায়ুর সাথে মৌসুমী বায়ুর কি সম্পর্ক রয়েছে। কারণ আমরা জানি ভারতকে আমরা বলে থাকি মৌসুমী জলবায়ুর দেশ। তাহলে এই মৌসুমী জলবায়ুর ক্ষেত্রে জেট বায়ু কি প্রভাব ফেলছে, এই বিষয়গুলো আমরা জানবো হচ্ছে ইউনিট 3 আবহাওয়া এবং জলবায়ু। ঠিক আছে, তাহলে ইউনিট 3 অলরেডি কিছুটা অংশ তোমাদের ক্লাস 10-এ পড়া রয়েছে, সেই বিষয়গুলো রয়েছে, এবং কিছুটা অংশ তোমাদের নতুন জানতে হবে এই ইউনিট 3 আবহাওয়া এবং জলবায়ু চ্যাপ্টারে। এবং এর পরের যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে ইউনিট 4 আমাদের বাড়িমণ্ডল। তাহলে বাড়িমণ্ডল চ্যাপ্টারে কি জানবো? বাড়িমণ্ডল, বাড়ি মানে কি, এক্ষেত্রে জল। ঠিক আছে, বাড়ি মানে আমার বাড়ি বা গৃহ বা বাসস্থান নয়, কিন্তু বাড়ি বলতে এখানে জল বোঝাচ্ছে। ঠিক আছে, মানে পৃথিবীর জলরাশির যে বন্টন, পৃথিবীর জলরাশির কি বললাম, জলরাশির যে বন্টন, এই বন্টন সম্পর্কে আমরা এই বাড়িমণ্ডল চ্যাপ্টারে জানবো। বা জলচক্র, জলচক্র কি বিষয়টা, ঠিক আছে, বা জলচক্রের ধারণা, এইগুলো আমরা প্রত্যেকটা এই বাড়িমণ্ডল ইউনিটের মধ্যে আমরা জানবো। ঠিক আছে, বা জলচক্র হিসাবে নদী অববাহিকার কি ভূমিকা রয়েছে, এগুলো আমরা এই বাড়িমণ্ডল ইউনিটে জানবো। তাহলে খুব বড় একটা ইউনিট নয়, মোটামুটি ছোট ইউনিট রয়েছে, খুব বেশি টপিক নেই। আমি যে কটা বললাম মোটামুটি সেই টপিকগুলোই রয়েছে এই বাড়িমণ্ডল ইউনিটের মধ্যে। ঠিক আছে, এইবার আমাদের একটু জানতে হবে সিলেবাসের সাথে সাথে আমাদের নম্বর বিভাজনটা প্রাকৃতিক ভূগোলে কি রয়েছে। আমাদের প্রাকৃতিক ভূগোলে নম্বর বিভাজনটা কি রকম ভাবে থাকবে। দেখো, প্রথমত আমাদের নম্বর বিভাজন এরকম থাকবে, আমাদের এখান থেকে 2 মার্কসের কোশ্চেন থাকবে, 3 মার্কসের কোশ্চেন থাকবে এবং 5 মার্কসের কোশ্চেন থাকবে। বোঝা গেল, 2, 3 এবং 5। তাহলে 2 নাম্বার বা 2 মার্কসের কটা কোশ্চেন থাকবে? 2 মার্কসের কোশ্চেন থাকবে দুটো। ঠিক আছে, তাহলে কত হলো? 4, দুটো থাকবে, মানে যে কোনো জায়গা থেকে দিতে পারে। ঠিক আছে, যে কোনো জায়গা থেকে দিতে পারে 2 মার্কসের, অথবা অবশ্যই তোমরা পাবে। ঠিক আছে, 3 মার্কের কোশ্চেন কটা থাকবে? এটাও থাকবে তোমাদের দুটো, তাহলে কত হলো? 6 হলো, 3 দিয়ে 6। এবং 5 নম্বরের তোমাদের প্রশ্ন লিখতে হবে একটা, 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে একটা, তাহলে কত? 5। তাহলে দেখো তো কত হচ্ছে, 6 4 10 আর 5 হচ্ছে 15। তাহলে 15 মার্কসের আমাদের উত্তর করতে হবে পার্ট এ অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে। তাহলে বোঝা গেল 2 নম্বরের দুটো, 3 নম্বরের দুটো, 5 নম্বরের একটা প্রশ্ন আমাদের করতে হবে, অথবা পাবে, চিন্তার কোনো কারণ নেই। তাহলে টোটাল 4টে ইউনিট থেকে আমাদের মার্কস হচ্ছে 15 মার্কস। মানে টোটাল কত নম্বরের পরীক্ষা আমাদের? জিওগ্রাফি 35। তাহলে 35 এর মধ্যে 15 কিন্তু অলরেডি চলে গেল। তাহলে এই হলো পার্ট এ প্রাকৃতিক ভূগোলের পুরো আমাদের নম্বর বিভাজন এবং সিলেবাস। বোঝা গেছে? এইবার চলে আসো পার্ট বি, আমাদের রয়েছে মানবীয় ভূগোল। খুব সহজ, কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টারে মানবীয় ভূগোলের যে প্রথম অংশটা ছিল সেটা একটু কঠিন ছিল। একটু মানে সেখানে অনেক
আমাদের ভূগোলবিদের নাম ছিল, অনেক বইয়ের নাম আমাদের মনে রাখতে হচ্ছিল, এই বিষয়গুলো ছিল। কিন্তু আমাদের সেকেন্ড সেমিস্টারে খুব সহজ রয়েছে এই বিষয়টা, সেটা হচ্ছে মানবীয় ভূগোলে আমরা প্রথমেই যেটা দেখব দ্বিতীয় স্তরের কার্যাবলী। আচ্ছা, আমরা ফার্স্ট সেমিস্টারে অর্থনৈতিকের মধ্যে প্রাথমিক কার্যাবলী পড়েছিলাম না, বা প্রাথমিক ক্রিয়াকলাপ পড়েছিলাম, কি ছিল সেখানে? কৃষিকাজ। তো সেখানেই কিন্তু তোমাদের বলা ছিল যে দ্বিতীয় স্তরের কার্যাবলী মানে হচ্ছে শিল্প, তাই না? প্রাথমিক স্তর কৃষিকাজ বা বনজ দ্রব্য সংগ্রহ, এই বিষয়গুলো কি প্রত্যেকটাই প্রাথমিক ক্রিয়াকলাপ বা প্রথম স্তরের কার্যকলাপ। আর দ্বিতীয় স্তরের কার্যাবলীর মধ্যে কি পড়ে? শিল্প পড়ে। তাহলে দ্বিতীয় স্তরের কার্যাবলী যে রয়েছে আমাদের শিল্প, আমরা শিল্প সম্পর্কে জানবো। যেমন এখানে কৃষি ভিত্তিক শিল্প কি, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কি, লৌহ ইস্পাত শিল্প কি, এই যে শিল্প, এগুলো নাম শুনেছো তো প্রত্যেকটা, এই ধরনের শিল্পগুলো সম্পর্কে আমরা জানবো। মানে শিল্পের যে বিভিন্ন রকম শ্রেণী বিভাগ রয়েছে, খনিজ শিল্প রয়েছে, কৃষিভিত্তিক শিল্প রয়েছে, ঠিক আছে, খাদ্যকে নিয়ে আমাদের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প রয়েছে, বা আমাদের বনজ শিল্প রয়েছে, যেমন কাগজ শিল্প রয়েছে। তাহলে কানাডা কাগজ শিল্পে উন্নত কেন, এই ধরনের যে প্রশ্ন, এগুলো প্রত্যেকটাই আমরা ফেস করব হচ্ছে এই ইউনিট 1 দ্বিতীয় স্তরের কার্যাবলী বা শিল্প ইউনিটের মধ্যে। তাহলে বোঝা গেল কি কি পড়বো। এবং আরো একটা শিল্প রয়েছে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটাকে বলি আমরা মোটর গাড়ি শিল্প বা অটোমোবাইল ইন্ডাস্ট্রি। এগুলো আমরা প্রত্যেকটাই শিল্প ইউনিটের মধ্যে পড়বো। তাহলে মোটামুটি ভাবে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট বা যেগুলো পড়তে হবে অলরেডি কিন্তু সিলেবাস আলোচনার সাথে সাথে আমি বলেই দিলাম। এইবার রয়েছে দেখো তৃতীয় স্তরের কার্যাবলী। সবটাই আমরা পড়েছি, তৃতীয় স্তর, চতুর্থ, পঞ্চম সবগুলোই সংক্ষেপে উদাহরণ বা বৈশিষ্ট্য আকারে অলরেডি ফার্স্ট সেমিস্টারে আমরা পড়েছি। এবার শুধু একটু ডিটেলসে পড়তে হবে। মানে তৃতীয় স্তর মানে আমরা কোনটাকে বলি? পরিষেবামূলক কার্যাবলী বলি, তাই না? মনে পড়ছে আমি উদাহরণ দিয়েছিলাম তোমাদের যখন ভিডিও দিয়েছি এর আগে। পরিষেবামূলক কার্যাবলী মানে কি? তোমার শরীর খারাপ হচ্ছে, তুমি ডাক্তার দেখাতে যাচ্ছ, তার মানে ডাক্তার তোমাকে পরিষেবা দিচ্ছে। আমি কি? আমি শিক্ষক, তোমাদের শিক্ষাদান করছি। তাহলে আমি কোন স্তরের কার্যাবলীর সাথে যুক্ত? তৃতীয় স্তরের কার্যাবলীর সাথে যুক্ত। তুমি ব্যাংকে যাচ্ছ টাকা উঠাতে বা আরো কোনো কাজে, তাহলে সেটা কি? সেটাও ব্যাংক কর্মীরা তোমাকে পরিষেবা প্রদান করছে, তাহলে সেটাও হচ্ছে তৃতীয় স্তরের কার্যাবলীর উদাহরণ। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে পড়বো। বা তৃতীয় স্তরের মধ্যে কোনটা পড়ে? তৃতীয় স্তরের মধ্যে পরিষেবার সাথে সাথে আমাদের পড়ে হচ্ছে পরিবহন। তাহলে পরিবহন বা যোগাযোগ, এই যে পরিবহন বিষয়টা রয়েছে, পরিবহন থেকে আমাদের ধরো প্রশ্ন যে পরিবহনের শ্রেণী বিভাগ মানে কি? পরিবহনের শ্রেণী বিভাগ মানে সড়ক পথ, রেলপথ, বিমান পথ, জলপথ, এগুলো কি? এগুলো হচ্ছে বিভিন্ন পরিবহনের মাধ্যম। তাহলে রেলপথের গুরুত্ব কি, জলপথের গুরুত্ব কি, বা সড়ক পথের গুরুত্ব কি, প্রত্যেকটাই পড়বো কিন্তু আমরা এই তৃতীয় স্তরের কার্যাবলীর মধ্যে, ঠিক আছে? বা তৃতীয় স্তরের কার্যাবলীতে আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে পর্যটন। পর্যটন যে শিল্প রয়েছে আমাদের, অনেক মানুষই আছে ঘুরতে ভালোবাসে, আমিও ঘুরতে ভালোবাসি, তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা হয়তো ঘুরতে ভালোবাসো। তাহলে পর্যটন শিল্পের বিকাশ কিভাবে হলো, এই বিষয়গুলো আমরা তৃতীয় স্তরের কার্যাবলীর মধ্যে জানবো। ক্লিয়ার? তাহলে ইউনিট 1 ইউনিট 2 বললাম। ইউনিট 3 তে দেখা আছে চতুর্থ স্তরের কার্যাবলী। তাহলে চতুর্থ স্তরের কার্যাবলীর মধ্যে আমরা কি পড়বো? এই চতুর্থ স্তরের কার্যাবলীকে আমরা বলে থাকি আধুনিক কার্যাবলী, ঠিক আছে? আধুনিক, ঠিক আছে? তাহলে আধুনিক কার্যাবলী কোনগুলো? মানে আধুনিক কার্যাবলী বলতে আমরা যে জিনিসগুলো বুঝি, যেমন ধরো তথ্য, ইনফরমেশন এন্ড টেকনোলজি, আইটি নাম শুনেছি তো আমরা, আইটি, ইনফরমেশন টেকনোলজি, এই আইটি তথ্য প্রযুক্তি শিল্প, ঠিক আছে? বা বিজ্ঞানীরা কি করছে? গবেষণা করছে। তাহলে এই গবেষণা, এই বিষয়গুলো চতুর্থ স্তরের কার্যাবলীর মধ্যে পড়ছে। তাহলে চতুর্থ স্তরের কার্যাবলী কাকে বলে, তার বৈশিষ্ট্য কি, তার উদাহরণ কি, এই জায়গাগুলো আমাদের পড়তে হবে ইউনিট 3 চতুর্থ স্তরের কার্যাবলীর মধ্যে। তাহলে বোঝা গেল কি কি পড়বো এখানে, ঠিক আছে? বা এই যে একটু আগে বললাম যে গবেষকরা কি করছে? গবেষণা করছে। তাহলে গবেষণা এবং উন্নয়ন বিষয়টা কি? গবেষণা আর গবেষণার সাথে আরেকটা জিনিস রয়েছে উন্নয়ন। ইংরেজিতে আমরা যেটাকে বলে থাকি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। মানে
রিসার্চ বা গবেষণা করলে কি হয়, উন্নয়ন হয়, ডেভেলপমেন্ট হয়। তাহলে গবেষণা এবং উন্নয়ন বলতে কি বোঝো বা কাকে বলে, প্রত্যেকটাই তোমরা কিন্তু নোটসে পাবে। যখন আমরা একদম টপিক ওয়াইজ পড়াতে শুরু করব, তোমরা যখন গুগল মিটে ক্লাস করবে দেখবে এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু থাকবে। 2 মার্কসের বা 3 মার্কসের, ধরো তোমাকে একটা প্রশ্ন দিয়ে দিল, গবেষণা ও উন্নয়ন কাকে বলে, বা গবেষণা এবং উন্নয়নের সংজ্ঞা দাও, বা তোমাকে দিল চতুর্থ স্তরের ক্রিয়াকলাপের বা কার্যাবলীর বৈশিষ্ট্যগুলি লেখো, প্রত্যেকটাই কিন্তু তোমরা নোটসের মধ্যে পাবে। ক্লিয়ার? এইবার চলে আসবো পঞ্চম স্তরের কার্যাবলী বা ক্রিয়াকলাপ। এটাকে আমরা কি বলি, অতি আধুনিক বা অতি নব্য স্তরের কার্যাবলী। ঠিক আছে, মানে অত্যাধুনিক যেগুলোকে আমরা বলতে পারি। যেমন ধরো কোনো বিশেষজ্ঞ বা কোনো আইনি পরামর্শদাতা, এই যে কথাগুলো বললাম, এনারা কিন্তু অনেকটা হাইফাই লেভেলের কাজের সাথে যুক্ত। এদের কাজ কিন্তু সাধারণ মানুষের কাজের মতো নয়। সরকারি কোনো আমলা যারা আইন প্রণয়ন করছেন বা নীতি নির্ধারণের সাথে যুক্ত, এদেরকে আমরা বলে থাকি কি, পঞ্চম স্তরের কার্যাবলীর সাথে যুক্ত ব্যক্তি। তাহলে এখানে আরেকটা আমরা জিনিস পাবো, সেটা হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক। বাংলাতে এটাকে বলা হচ্ছে বুদ্ধির ভান্ডার। ফার্স্ট সেমিস্টারে কিছুটা পড়েছো, উদাহরণে পড়েছো, এমসিকিউ সলভ করতে গিয়ে হয়তো এটা পেয়েছো, যে বুদ্ধির ভান্ডারের সাথে যুক্ত ব্যক্তিরা কোন স্তরের কার্যাবলীর মধ্যে পড়ছে বা কোন স্তরের কার্যাবলীর ব্যক্তি তারা। তাহলে পঞ্চম স্তর, বুদ্ধির ভান্ডার, থিঙ্ক ট্যাঙ্ক, মানে আইনি পরামর্শদাতা। এনারা কি, এনাদের কাজ কি, অত্যন্ত বুদ্ধির সাথে যদি তারা কাজ না করেন তাহলে কিন্তু সেই কাজটা ভালোভাবে হবে না। সেক্ষেত্রে আমরা তাদেরকে বলে থাকি কি, বুদ্ধির ভান্ডার বা থিঙ্ক ট্যাঙ্ক। ঠিক আছে, পরামর্শদাতা, নীতি নির্ধারক, সমস্তটাই হচ্ছে এই পঞ্চম স্তরের কার্যাবলীর সাথে যুক্ত। তাহলে মানবীয় ভূগোল বা পার্ট বিতে 4টে ইউনিট কি কি আছে না আছে ডিটেলস কিন্তু অলরেডি বলে দিলাম। এইবার এখান থেকে কোশ্চেন প্যাটার্ন কি হতে পারে একটু ভালো করে বুঝে নাও। এখান থেকে আমাদের কোশ্চেন প্যাটার্ন মূলত আমাদের এখানে 5 নম্বরের আর প্রশ্ন নেই, এখানে আমাদের শুধু 2 আর 3 এর প্রশ্ন পড়তে হবে। ঠিক আছে, 2 আর 3 এর প্রশ্ন। তাহলে 2 মার্কসের আমাদের কোশ্চেন আসবে 3টে, তাহলে 6 হয়ে গেল। 2 মার্কসের 3টে প্রশ্ন আর 3 মার্কের 2টো প্রশ্ন। ঠিক আছে, 3 মার্কের প্রশ্ন আসবে 2টো, তাহলে এখানেও হলো 6, তাহলে টোটাল কত, 12। তাহলে 4টা ইউনিট মিলিয়ে আমাদের মোট 12 নম্বরের প্রশ্ন আসবে হচ্ছে এই মানবীয় ভূগোল থেকে। মানে প্রাকৃতিক বা পার্ট এ থেকে কত আসলো, 15, এখান থেকে মানবীয় ভূগোল বা পার্ট বি থেকে 4টে ইউনিট মিলিয়ে আসলো 12। এইবার চলে আসবো আমরা পার্ট সি তে। দেখো এখান থেকে কোনো 5 নম্বরের প্রশ্ন আসবে না। ঠিক আছে, কিন্তু আমাদের নতুন সংশোধিত কিছু একটা মানে নোটিশ আমরা হয়তো দেখেছি অনেকেই, যেখানে কিন্তু 2 এবং 3 একসাথে বলছে যে আসার কথা, মানে 2+3। তো সেক্ষেত্রেও তোমাদের কোনো সমস্যার কিছু নেই, মানে 2 আর 3 যদি তোমার আলাদা করে করা থাকে তাহলে তোমার একটা 2 এর প্রশ্ন একটা 3 এর প্রশ্ন মিলিয়ে যদি 2+3 করে আসে, আমার মনে হয় 5 নম্বরের উত্তরও সেখান থেকে তোমরা করতে পারবে। মানে আলাদা করে 5 নম্বরের উত্তর রেডি করার দরকার পড়বে না। 2+3 যদি প্রশ্ন রেডি করে নাও, মানে 2 এর আলাদা কিছু 10টা বা 15টা প্রশ্ন করে নিলে, আর 3 নম্বরের হয়তো 7 থেকে 8টা প্রশ্ন করলে, তাহলে ওখান থেকে একটা 2 এর দিল, এদিক থেকে একটা 3 এর দিল, হয়ে গেল 5। তাহলে এরকম ভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। এবার পার্ট সি দেখো, ভারতের ভূগোলে আমাদের 3টে ইউনিট রয়েছে। একটা পড়বো আমরা ভারতের জলবায়ু, যেটা অলরেডি তোমরা ক্লাস 10-এ ইন ডিটেলস পড়েছো, সেগুলোই পড়তে হবে, আলাদা কিচ্ছু নেই। সেকেন্ড পড়বে ভারতের অরণ্য, এটাও তোমরা পড়েছো, স্বাভাবিক উদ্ভিদ, অরণ্য, এগুলো পড়েছো তো, এগুলো আবার ডিটেলসে পড়তে হবে সেকেন্ড সেমিস্টার। এবং এই চ্যাপ্টারটা তোমাদের ক্লাস 12-এর এখন যে সিলেবাস সেখান থেকে নেওয়া হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয়, যেখানে আমরা দেখছি এটা ইউনিট 3। তাহলে ভারতের ভূগোলে কটা ইউনিট, 3টে। এখানে প্রাকৃতিকে আমরা 4টে ইউনিট দেখলাম, মানবীয় ভূগোলে 4টে ইউনিট, কিন্তু ভারতের ভূগোলে গিয়ে একটা ইউনিট কম আছে, এখানে হচ্ছে মোট 3টে ইউনিট রয়েছে। তাহলে আমরা কি পড়বো, ভারতের যে জলবায়ু রয়েছে, ভারতের জলবায়ু বিভিন্ন জায়গায় বা বিভিন্ন অংশে বিভিন্ন রকম জলবায়ু আমরা দেখতে পাই। বিশেষ করে আমরা মৌসুমী জলবায়ু, একটু আগেই বললাম ভারত হচ্ছে মৌসুমী জলবায়ুর দেশ আমরা বলি। তাহলে এই যে মৌসুমী জলবায়ু, এই মৌসুমী জলবায়ু সম্পর্কে আমরা জানবো, কিছু ইনফরমেশন বা কিছু প্রশ্ন আমরা জানবো।
বা মৌসুমী জলবায়ুর ক্ষেত্রে আমরা জানার পর আমরা জানবো হচ্ছে বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে, এটাও জলবায়ু সম্পর্কিত। বিশ্ব উষ্ণায়ন, যেটাকে আমরা ইংরেজিতে গ্লোবাল ওয়ার্মিং বলে থাকি, এটাও আমরা জানবো হচ্ছে ভারতের জলবায়ু এই ইউনিটের মধ্যে। এই ছোট ছোট বিষয়গুলোই শুধুমাত্র রয়েছে কি এই ভারতের জলবায়ু। তার মানে কি, মেন অংশটা হচ্ছে আমাদের মৌসুমী জলবায়ু। মৌসুমী জলবায়ু আমাদের গোটা ভারতের জলবায়ুকে কিভাবে নিয়ন্ত্রণ করছে, বা মৌসুমী জলবায়ুর নিয়ন্ত্রকগুলো কি কি সেটা জানবো। এবং বিশ্ব উষ্ণায়নে বা বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, এর প্রভাব কি, এর ফলে কি হচ্ছে, কি কারণে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, এটুকুই ভারতের জলবায়ু ইউনিটের মধ্যে রয়েছে। একদম সহজ, বেশিরভাগটাই ক্লাস 10-এ পড়া রয়েছে, একটু শুধু রিভাইজ করে নিতে হবে বা প্রশ্নগুলো জেনে নিতে হবে যে সেকেন্ড সেমিস্টারে আমাদের কিভাবে আসতে পারে। এবার চলে আসবো ভারতের অরণ্য, ইউনিট 2, ভারতের ভূগোল বা পার্ট সি এ ভারতের অরণ্যতে দেখো কি কি রয়েছে। অরণ্য বলতেই আমরা এখানে প্রথমেই যেটা জানবো যে বনভূমি যে রয়েছে, বনভূমি কি বা বনভূমি কাকে বলে, এগুলো কনসেপ্ট বা আইডিয়া মোটামুটি আমাদের প্রায় প্রত্যেকেরই রয়েছে। তার সাথে সাথে বনভূমির কি প্রকারভেদ, ঠিক আছে। ভারতের ক্ষেত্রে বনভূমি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বনভূমি দেখতে পাই, বনভূমির কি প্রকারভেদ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। এছাড়া আর কি জানবো, অরণ্য সংরক্ষণ সম্পর্কে আমরা জানবো। অরণ্য সংরক্ষণ আমরা কি করে করতে পারি সে সম্পর্কেও আমরা এই ভারতের অরণ্য এই ইউনিটের মধ্যে আমরা জানবো, ঠিক আছে। বা সামাজিক বনসৃজন একটা কথা রয়েছে, তোমরা এটাও কিন্তু নিশ্চয়ই শুনেছো, সামাজিক বনসৃজন বা কৃষি বনসৃজন বা বননীতি, ঠিক আছে, ভারত সরকার গ্রহণ করেছিল কত সালে এবং কি উদ্দেশ্য ছিল না ছিল সমস্তটাই জানবো হচ্ছে ভারতের অরণ্য এই ইউনিটের মধ্যে। ব্যাস এতটুকুই, খুবই সহজ। লাস্ট আমাদের রয়েছে প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয়। এটা তোমরা কিন্তু খুব একটা বেশি পড়োনি, ক্লাস 12-এ এখন রয়েছে বর্তমান সিলেবাসে। তাহলে প্রাকৃতিক দুর্যোগ কি, মানে দুর্যোগ কাকে বলে এবং বিপর্যয় কাকে বলে, মানে দুর্যোগ আলাদা জিনিস, বিপর্যয় কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। মানে একটাকে আমরা বলি ন্যাচারাল হ্যাজার্ড, কোনটাকে, প্রাকৃতিক দুর্যোগকে ইংরেজিতে বলি ন্যাচারাল হ্যাজার্ড, এবং বিপর্যয় হচ্ছে ডিজাস্টার। মানে দুর্যোগ যখন আরো বিপজ্জনক রূপ নেয় বা বড় আকার নেয় তখনই তাকে আমরা কি বলি, বিপর্যয়। তাহলে এটা আমরা জানবো প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয় সম্পর্কে, ঠিক আছে। তাহলে কি কি উদাহরণ কি কি হতে পারে প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয়ের? বন্যা, বন্যা কি, বন্যা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, ঠিক আছে, বা বিপর্যয়ের। বা দুর্যোগ কি, বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টি হওয়ার ফলে বেশ কিছুদিন টানা বৃষ্টিপাত যদি হয় তাহলে আমরা অনেক সময় বন্যা পরিস্থিতির শিকার হই, তাই তো। তাহলে বন্যা, খরা, এগুলো কি, সমস্তটাই দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পড়ছে। বা সুনামি, এটাও বিপর্যয়। বা ভূমিকম্প, এগুলো কি, প্রত্যেকটাই হচ্ছে দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পড়ছে। মানে মানুষ এগুলো হলে কি হচ্ছে, বিভিন্ন প্রবলেমের বা প্রবলেম ফেস করছে, তাই না। বন্যা পরিস্থিতি, খরা পরিস্থিতি, এগুলো হলে আমরা অনেক প্রবলেম ফেস করি। বা ঘূর্ণবাত বা ঘূর্ণিঝড় যে হয়, ঠিক আছে, ঘূর্ণবাত, হয়তো নিম্নচাপ আমরা বলে থাকি, এই যে বিষয়গুলো প্রত্যেকটাই প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে আমরা পড়বো। এইবার এখানকার কোশ্চেন প্যাটার্ন হিসাবে যদি আমি বলি, ভারতের ভূগোল থেকেও আমাদের কোনো বড় 5 নম্বরের প্রশ্ন আসবে না, আমাদের 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্ন এখানে আসবে, ঠিক আছে। তাহলে 2 মার্কসের একটা মাত্র প্রশ্ন আসবে, কটা, 2 মার্কসের মাত্র একটা প্রশ্ন আসবে, মাত্র, হ্যাঁ, 3টে ইউনিট মিলিয়ে 2 মার্কসের মাত্র একটা প্রশ্ন আসবে, এবং 3 মার্কসের 2টো প্রশ্ন আসবে। কটা, 3 মার্কসের 2টো প্রশ্ন, তাহলে কত হলো 6, টোটাল কত 8, 2 + 6 8। তাহলে কি বললাম, 2 মার্কসের একটা প্রশ্ন আসবে আর 3 মার্কসের 2টো প্রশ্ন আসবে ভারতের ভূগোলের এই 3টে ইউনিট মিলিয়ে, মোট 8 নম্বরের প্রশ্ন। তাহলে দেখো তো হিসাব মিললো আমাদের 35, টোটাল মার্কস কত 35, তাহলে কত কত হলো, এখানে 15, দেখো এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 8, তাহলে কি দাঁড়ালো 15 + 12 + 8 কত হলো 35, তাহলে মিললো 35, টোটাল 35 মার্কসের কোশ্চেন আমাদের কিসে হবে, আমাদের থিওরি পরীক্ষাতে সেকেন্ড সেমিস্টারে হবে। বোঝা গেছে, ক্লিয়ার। তাহলে
ফার্স্ট সেমিস্টারে দিয়েছো 35 নম্বরের এমসিকিউ, সেকেন্ড সেমিস্টারে দেবে 35 নম্বরের বড় প্রশ্ন, মানে 2 মার্কস, 3 মার্কস এবং 5 মার্কস, আর বাকি যে 30 নাম্বার থাকছে সেখানে প্র্যাকটিক্যাল থাকছে। হাতে ধরে প্র্যাকটিক্যাল শেখাবো, ভিডিও ক্লাস তোমরা পাবে, চিন্তার কিছু নেই। প্রত্যেকে সিলেবাসটা ভালো মতো বুঝতে পারলে কিনা এবং কোশ্চেন প্যাটার্ন ভালো করে বুঝতে পারলে কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু একটু কমেন্টস করে জানিও। ক্লিয়ার? তাহলে যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় সেটাও জানাতে পারো ভিডিওর কমেন্ট বক্সে, বা এটারই যখন আবার ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমাদের সাথে গুগল মিটে আমি করব তখন সেখানেও জানাতে পারো। যদি কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই বলবে যে স্যার এই জায়গাটা এই পার্টটা বুঝতে পারিনি, এখান থেকে আর কি কি পড়তে হবে বা কি রকম ভাবে প্রশ্ন আসবে, আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে? তো যারা এখনো ভাবছো যে ফার্স্ট সেমিস্টারে যুক্ত হয়নি, সেকেন্ড সেমিস্টারে আমাদের সাথে যুক্ত হবে, তারা ভিডিওর স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সে দেখো একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করলেই তোমাদেরকে বলে দেওয়া হবে যে তোমরা কিভাবে আমাদের সাথে যুক্ত হবে এবং যুক্ত হলে কি কি পাচ্ছ। সপ্তাহে 2টো করে ভিডিও ক্লাস, ডাউট ক্লিয়ারিং ক্লাস, আলাদা করে মক টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ বা ইউনিট ওয়াইজ মক টেস্ট পাবে। ঠিক আছে? পিডিএফ নোটস, একদম ডিজিটাল সুন্দর পিডিএফ নোটস, যে প্রশ্নের উত্তর যতটুকু লেখা বা যতটুকু লিখলে ফুল মার্কস পাওয়া যায় ততটুকুই কিন্তু তোমাদের সুন্দরভাবে দেওয়া থাকবে। 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কসের কোশ্চেন সুন্দর করে পিডিএফ নোটসের মধ্যে অলরেডি তৈরি হয়ে গেছে, অলরেডি ফুল সিলেবাসের নোটস তৈরি হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই। সুন্দরভাবে একদম গুছিয়ে নোটস যাকে বলে সেটা লিখলেই পরীক্ষাতে কিন্তু ফুল মার্কস তোমরা পাবে। ঠিক আছে? তাহলে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, এডুকেশন, সোশিওলজি, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, ফিলোসফি, এতগুলো সাবজেক্ট কিন্তু আমাদের রয়েছে। যারা যুক্ত হতে চাইছো তাড়াতাড়ি ভিডিওর স্ক্রিনে দেখো একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে? তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস এবং নম্বর বিভাজন সম্পর্কে। আগামী ভিডিওতে কি বলবো বা কি বোঝাবো তোমাদের এখনই বলে দিচ্ছি। নেক্সট আমাদের ভিডিও ক্লাস যেটা পাবে তোমরা মানবীয় ভূগোল থেকে নেক্সট তোমরা ভিডিও ক্লাস পাবে। ঠিক আছে? মানে প্রাকৃতিক ভূগোল যেটা রয়েছে, প্রাকৃতিক ভূগোলটা আমরা পরে করব, আগে সহজ বিষয় দিয়ে শুরু করব। মানবীয় ভূগোলের যে দ্বিতীয় স্তরের কার্যাবলী রয়েছে শিল্প, সেই শিল্প থেকে নতুন একটা ক্লাস তোমরা আগামী সপ্তাহেই পাবে। ঠিক আছে? মানে পুজোর আগেই কিন্তু পাবে। ঠিক আছে? সামনেই পুজো, আর কয়েকদিন পরই, তার আগেই কিন্তু শিল্প চ্যাপ্টার থেকে একটা ক্লাস তোমরা পাবে। তো চলো আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।